একজন ব্যক্তি যখন তার ব্যক্তি জীবনে একটা নির্দিষ্ট সময় কিংবা মাসের জন্য তখন আয় করে থাকেন, সচরাচর তিনি সেই ব্যয়ের পরিকল্পনা করে থাকেন আয়ের উপরে। কিন্তু রাষ্ট্র এখানে একটু ভিন্ন। রাষ্ট্র শুরুতে তার ব্যয়ের পরিকল্পনা করে থাকে, এরপর তার আয়ের খাতগুলো নির্ধারণ করে থাকে। 2024 গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের জন্য আসছে বাজেট খুবই গুরুত্বপূর্ণ। এবারের বাজেটটি পেশ হতে যাচ্ছে সংসদের বাইরে, যদিও এর আগে এরকম নজির রয়েছে। আর কিছুক্ষণ পরেই অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই বাজেট পেশ করতে যাচ্ছেন। আর এই বাজেট নিয়েই আমাদের বিশেষ শো বাজেট 2025-26, যেখানে থাকবেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা, আর সঙ্গে এই মুহূর্তে আছি আমি গালিব ইবনে রিয়াজ। দর্শক, শুরুতে বলছিলাম যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আসছে বাজেট বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে জন আকাঙ্ক্ষার যে বাজেট সেটি হতে যাচ্ছে কিনা। আমরা সেই বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিপিটির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। যেটি শুরুতে বলছিলাম যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাজেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে মাত্র যেই 24-25 অর্থবছরে যে বাজেটটি ছিল সেটি এক মাস পতিত সরকার সেই বাজেট বাস্তবায়ন করতে পেরেছে। তারপরে কিন্তু অন্তর্বর্তী সরকার করে যাচ্ছে এবং তাদেরকে দিয়ে আসছে বাজেট, কারণ নির্বাচনে একটা ব্যাপার রয়েছে, সেটা হয়তো পরবর্তী ইস্যু। কিন্তু তারাই এই বাজেটটি বাস্তবায়ন করবে এমনই হয়তো পরিকল্পনা তাদের থাকতে পারে কিছুটা, কিংবা অর্ধেক হলেও হতে পারে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এইসব বিষয়গুলো। কিন্তু সেখানে সবথেকে বড় যে বিষয়টি জন আকাঙ্ক্ষার বাজেট, কি কোনোভাবে আপনার কি মনে হচ্ছে যে আসছে চলতি বছরের বাজেট যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটি জন আকাঙ্ক্ষার যেই তাদের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হতে যাচ্ছে? দেখুন, আগস্ট পরবর্তী সময়কালে এই সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের অর্থনৈতিক কার্যক্রম নেওয়া হয়েছে এবং এর বাইরে অন্যান্য বিভিন্ন রকমের চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করে এই পর্যন্ত আসতে হয়েছে এবং সময়টা খুব আসলে মসৃণ ছিল না এবং অর্থনীতি পরিচালনাটাও খুব সহজসাধ্য ছিল না, কারণ এক ধরনের তলানির অর্থনীতির জায়গা থেকে অর্থনীতি ঘুরে দাঁড়ানোটা খুব সহজসাধ্য না। এবং সেই চেষ্টাটি কিন্তু এই সময়কালে হয়েছে, অনেকটা হয়তো ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এখনও আমরা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারিনি। সুতরাং এবারের প্রত্যাশাটা অনেক বড়, যে একটি বর্ধনশীল অর্থনীতি বা অনেক এগিয়ে যাওয়ার একটা বাজেট, সেই প্রত্যাশা কিন্তু আমাদেরও নেই। অর্থনীতিবিদ হিসেবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি না যে সেই পরিস্থিতি আমাদের রয়েছে। বরঞ্চ যে ঘাটতি বা যে তলানির যে জায়গাটি, সেখান থেকে যাতে স্বাভাবিক অবস্থায় উত্তরণটি নিশ্চিত করা যায়, সেটি হয়তো এই সরকারের জন্য প্রথম লক্ষ্য, এবং সেই লক্ষ্যের জায়গা থেকে এবারের বাজেটটি হয়তো দেবার চেষ্টা হয়েছে। আকার নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদিও গত অর্থ বছরে আমরা প্রত্যেক অর্থ বছরেই দেখি যে বাজেটের আকার বাড়ে ক্রমান্বয়ে, কিন্তু গত 3 বছরে আমরা দেখতে পেয়েছি রেশিও কিছুটা কম, কিন্তু এবারই প্রথম ইতিহাসে যেটা আকারটা কমছে। কিন্তু আকার অনুযায়ী কি আপনার কোনোভাবে মনে হচ্ছে যে আমরা আগের বাজেট থেকে যে জনমুখী যে বাজেটের কথা বারবার বলা হয়, সুষম বাজেট একটা কথা বলা হয়, সেটি আসলে পূরণ হচ্ছে? দেখুন, আকার যদি কমানোর কথা বলেন তাহলে আসলে আরও আকার কমানোর সুযোগ রয়েছে, এবং এই ধরনের একটা সরকারের কাছ থেকে যে ধরনের সংস্কার প্রত্যাশা করা হয় এবং বলা হয়েছিল যে সরকার সংস্কারমুখী হবেন, বিভিন্ন রকমের অর্থনৈতিক সংস্কার নেবেন, সেটি যদি হতো তাহলে আসলে আমরা বাজেটে এর আরও বড় রকমের রিফ্লেকশন দেখতে পেতাম। সুতরাং শুধুমাত্র 7,000 কোটি টাকা কম ব্যবহার করছি এবং গত রিভাইজ বাজেটে 50,000 কোটি টাকা কম রিভিশন করেছি, এগুলো ইতিবাচক হলেও আরও অনেক কাটছাটের সুযোগ রয়েছে। বিশেষ করে আমাদের এখন যে অপারেটিং এক্সপেন্ডিচার, অর্থাৎ যেখানে বাজেটের মূল একটা বড় অংশ ব্যয় হয়ে যায়, এই অপারেটিং এক্সপেন্ডিচারের ভিতরে এমন অনেক ব্যয় রয়েছে যেগুলো আসলে বাহুল্য, এবং এই জায়গাগুলো কমানোর প্রয়োজন রয়েছে, এবং এইগুলো কমানোর ক্ষেত্রে বরঞ্চ আমরা আরও বেশি অ্যাগ্রেসিভ উদ্যোগ আমরা প্রত্যাশা করেছিলাম। সুতরাং আকারের দিক থেকে কিছুটা কম, সেটা ইতিবাচক হতে পারে, কিন্তু আকার আরও ছোট করার সুযোগ আছে। বরঞ্চ কথাটা এরকম যে আপনি আকার কমিয়ে বাজেট বাড়াতে পারেন, কথাটি কিন্তু একটু কাউন্টার ইনটিউটিভ মনে হতে পারে, কিন্তু এমন অনেক জায়গায় রয়েছে আপনি যেখানে খরচ কমাতে পারেন কমিয়ে এমন অনেক খাত রয়েছে যেখানে আপনার খরচ বাড়ানো দরকার, যেখানে আপনি বাড়াতে পারেন। কিন্তু আমরা যেটি দেখতে পেলাম সরকারের বাজেট বরাদ্দের ক্ষেত্রে, যে এডিপির ক্ষেত্রে যেমন 7-8 হাজার কোটি টাকা কমানো হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যে অ্যালোকেশন দেখলাম, শুধুমাত্র সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি ছাড়া অন্য সকল মন্ত্রণালয় বিভাগে সরকারের বাজেট কাট করতে হয়েছে। সেটা আমরা বুঝতে পারি যে সরকারের যেহেতু রাজস্ব কম আদায় হচ্ছে, প্রবৃদ্ধি তুলনামূলকভাবে কম, আমদানি পর্যায় থেকে যেহেতু আমাদের রাজস্ব কম আসছে, সেই কারণে
সরকার ওই রাজস্বের সাথে মিলিয়ে একটি বাজেট করতে চেয়েছে। কিন্তু শুরুতে আমরা জানতে পেরেছিলাম যে সরকার ঘাটতি বাজেট করতে যাচ্ছেন 3.5% ঘাটতি রেখে, কিন্তু আজকে যতটুকু জানছি সেটা প্রায় 4.5% উঠে এসছে। তার মানে হচ্ছে এর মধ্যে এমন অনেক ব্যয় ঢুকে গেছে যেগুলো আসলে শুরুতে তাদের প্ল্যানে ছিল না। সুতরাং আমাদের কাছে মনে হয় যে ঘাটতি অর্থায়ন প্রয়োজন, যেটা আপনি বলছিলেন যে সরকার প্রথমে ব্যয় চিন্তা করে আয় করে এবং সে কারণে ঘাটতির প্রয়োজন রয়েছে, আমরাও মনে করি সেটা। কিন্তু ঘাটতি অর্থায়নের জায়গায় এমন অনেক ধরনেরই ব্যয় রয়েছে যেগুলো যৌক্তিকীকরণ প্রয়োজন, যেটা আমাদের এই বাজেট কাঠামোতে এখন পর্যন্ত আমাদের কাছে সেটি প্রতিভাত হয়নি। এবং যেটি বলা হয়ে থাকে যে বাংলাদেশের মতো এরকম উন্নয়নশীল দেশের জন্য আসলে ঘাটতি বাজেটটা আসলে কোনো এটা নিয়ে আসলে কথাও আছে, দ্বিমতও আছে যে এটা আসলে অর্থনীতির জন্য ভালো হয়ে থাকে উন্নয়নশীল দেশের জন্য। কিন্তু সংসদের বাইরের বাজেট আসলে কতটুকু জনমুখী হতে পারে? কারণ সংসদে আমরা দেখে থাকি যখন বাজেট উত্থাপন হয় 1 মাস ধরে সেই বাজেট নিয়ে বিভিন্ন সংসদ সদস্যরা আলোচনা পর্যালোচনা করেন, বিভিন্ন মন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের বাজেট কতটুকু হচ্ছে না হচ্ছে। সংসদের বাইরে যখন এই বাজেটটা হয় তখন কি আসলে সেটি হয়ে থাকে? দেখুন, আমার কাছে কিন্তু এই সরকার একটি রাজনৈতিক সরকারের মতো বাজেট দেবে এই প্রত্যাশা নেই। সুতরাং এটি যে একটি জনমুখী বাজেট হচ্ছে বা জনগণকে সামনে রেখে সংসদের মতো একটি বাজেট, এই প্রত্যাশাটাও আমি করি না। বরঞ্চ আমি মনে করি যে একটি অন্তর্বর্তী সরকারের জন্য একটি জরুরি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে এই সময়কালে বাজেটটি দেয়া ছাড়া কোনো বিকল্প নেই। এ কারণে দেখবেন যে অর্থ বিলের প্রথম সূচনাটি হয়েছে, রাষ্ট্রপতি বলছেন যে যেহেতু সংসদ নেই সুতরাং একটি জরুরি আপৎকালীন ব্যবস্থা হিসেবে এই সরকার অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এই সরকারের মাধ্যমে এই বাজেটটি ঘোষিত হচ্ছে। এর বাইরে আমার কাছে আমি খুব বেশি প্রত্যাশা করি না। বরঞ্চ চাইবো যাতে একটি রাজনৈতিক সরকার যাতে এই বাজেটটি যাতে বাস্তবায়নে যত দ্রুত আসেন এবং তাদের মাধ্যমে আসলে বাজেটটি বাস্তবায়ন হওয়া দরকার। আমার কাছে মনে হয় যে জন আকাঙ্ক্ষার দিক থেকেও এই সরকারের কাছে বাজেট অনেক বেশি জনমুখী জনবান্ধব। সেটির চেয়েও গুরুত্বপূর্ণ হলো তাদের মূল যে জায়গাগুলো, সংস্কারের জায়গাগুলো, যেখানে কাজ করা রাজনৈতিক সরকারের জন্য কষ্টকর হয়, সেই ধরনের সংস্কারমুখী কাজগুলো, অর্থনৈতিক সংস্কারের জায়গাগুলোতে তারা কতটুকু হাত দিতে পেরেছেন এখন পর্যন্ত দেখে আপাতভাবে মনে হয়নি। এখন দেখা যাক বাজেটের স্পিচে আমরা অন্তত নীতিগত কিছু কিছু জায়গা অন্তত শুনতে চাই অর্থ উপদেষ্টার মুখ থেকে যে হ্যাঁ, সংস্কারের ব্যাপারে তাদের কিছু কিছু উদ্যোগ ইতিমধ্যে তারা শুরু করেছে। আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে শ্বেতপত্র যে ব্যাপারটা এই সরকার এই উদ্যোগগুলো কিন্তু আসলে এই সরকার আমলে কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু সে জায়গায় আমরা সবসময় দেখে থাকি যে বাজেট যখন পেশের যখন সময় আসে, প্রাক বাজেট আলোচনায় কিংবা বিভিন্ন আলোচনা অনেক পরিসংখ্যান উঠে আসে, আপনারা কিংবা বিভিন্ন সংস্থা কিন্তু এই পরিসংখ্যানগুলো দিয়ে থাকে। রাজনৈতিক সরকার কখনো সেটা আমলে নেয়, কখনোই আমলে নেয় না। কিন্তু যেহেতু একটা অরাজনৈতিক সরকার এবং এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, এবারের বাজেটে এই ধরনের যে পরিসংখ্যান কিংবা যেটি ধারণা করা হচ্ছে যেটা জনগণের জন্য ভালো, সেই টাইপের কোনো পরিসংখ্যান কি এবার বাজেটে প্রতিফলন হয়েছে বলে মনে হয়? মানে আমার কাছে যেটা মনে হয় যে ইতিবাচক যেটা দিক, যেমন প্রবৃদ্ধি 2026-24-25 অর্থ বছরে 3.5% প্রবৃদ্ধি হিসেব প্রাক্কলন এসছে। সুতরাং এটা করবার জন্য রাজনৈতিক সরকার এই ধরনের একটা শ্লথ বা নিম্ন প্রবৃদ্ধি দেখাতে চান না। তারা এক ধরনের উচ্চ প্রবৃদ্ধির একটা মেসেজ তার জনগণের মধ্যে একটা দেবার প্রবণতা থাকে। সেই জায়গা থেকে এই সরকার অন্তত তথ্যপাতের জায়গাটিতে কিছুটা নির্মোহ থাকতে চেয়েছেন এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে শ্লথ প্রবৃদ্ধির বিষয়টিকে তারা অনেক বেশি রাজনৈতিকভাবে চাপ অনুভব করেননি। এবং আমরাও মনে করি যে এরকম অবস্থার ক্ষেত্রে অনেক উচ্চ প্রবৃদ্ধির তথ্য আসলে সেটাই বরঞ্চ এক ধরনের ধোঁয়াশা তৈরি করতো বা এক ধরনের অবাস্তব চিত্র তৈরি করতো। সেটি না করে 3.5% প্রবৃদ্ধির একটি চিত্র দেওয়া হচ্ছে এবং আগামী বছরের জন্য 5.5% প্রবৃদ্ধি প্রাক্কলন করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে সেটিও যৌক্তিক এরকম একটি প্রেক্ষাপটে সেদিকে যাওয়া। তবে সব সূচকের ক্ষেত্রে যে সেরকম কিছু এক্সপেকটেশন আমি পাচ্ছি তা না। যেমন মূল্যস্ফীতির ক্ষেত্রে বলা হচ্ছে 6.5% তারা নিয়ে যাবেন। পরিষ্কার না যে ধরনের শুল্ক কাঠামো যতটুকু খবরে এসছে, যা আসতে যাচ্ছে, এর ফলে আসলে জিনিসপত্রের মূল্য ব্যয় বেড়ে যাবার কিছু কিছু জায়গায় আশঙ্কা রয়েছে। এর বাইরে অন্যান্য যে সমস্ত উদ্যোগগুলো, করমুক্ত আয়সীমার ক্ষেত্রে খুব বড় রকমের উদ্যোগ নেই এবং অন্যান্য যে সমস্ত উদ্যোগ রয়েছে তাতে করে মূল্যস্ফীতির ক্ষেত্রে খুব বড় ভূমিকা থাকবে সেটি এখন পর্যন্ত পরিষ্কার না। অর্থাৎ এখানে একটা বড় একটা গ্যাপ কিন্তু রয়েছে, কারণ আমরা এই গত একটা মাসে সিঙ্গেল ডিজিটে আমরা দেখতে পেয়েছি আসলে এই মূল্যস্ফীতির ব্যাপারটা। আপনি বলছিলেন যে রাজনৈতিক সরকার সবসময় বাড়িয়ে বলার চেষ্টা করে, বাড়িয়ে দেখানোর চেষ্টা করে। সে জায়গায় আমরা দেখেছি যে গত পতিত সরকার পুরো শাসন আমলে তার একটা উন্নয়নমুখী বাজেট তারা পেশ করার চেষ্টা করেছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও কিন্তু বরাদ্দটাও সেরকম ছিল। এবারে দেখতে পেয়েছে আমরা সংশোধিত বাজেটে সেটি কমানো হয়েছিল, 2,65,000 থেকে কমিয়ে সেটা আরও কমানো হয়েছে। কিন্তু এবারে যেটা আবার প্রস্তাব করা হচ্ছে সেটা সংশোধিত বাজেট থেকে বেশি। এবং এই সরকার এই চলতি বাজেটে কিন্তু ইতিমধ্যে সেই এডিবি বাস্তবায়ন করতে পারেনি এবং পারবে বলে মনেও হচ্ছে না।
আপনার কাছে কি মনে হয় এবার যে এডিবিটা নেওয়া হচ্ছে সেটা কি আসলে সম্ভব বাস্তবায়ন করা, এত বড় বড় উন্নয়নে হাত দিবে? দেখুন, আপনাকে অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে বাজেট কাঠামোটি এতটাই ছাঁচে ফেলা যে এই ছাঁচ যদি পরিবর্তন না করেন তাহলে যে কোনো ধরনের পরিমাণই যদি এডিপির জন্য রাখেন তাহলে এখান থেকে আসলে এই ফলই আসবে। এবং আমরা যেমন জানি যে কোন কোন মন্ত্রণালয়গুলো এডিপি বাস্তবায়নের দিক থেকে ভালো করে, কোন কোন মন্ত্রণালয়গুলো সবসময় পিছিয়ে থাকে। যেমন এবার যেমন আমরা দেখতে পাচ্ছি, আগেও জানতাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেট বাস্তবায়নে কখনোই ভালো না, শিল্প মন্ত্রণালয় বাজেট বাস্তবায়নে ভালো না, কিন্তু অন্যদিকে লোকাল গভর্নমেন্ট বা পাওয়ার মিনিস্ট্রি তারা বাজেট বাস্তবায়নে এগিয়ে থাকে, অথবা সড়ক যোগাযোগে তারা বাস্তবায়নে তুলনামূলকভাবে কিছুটা ভালো থাকে। এই যে একটা কাঠামো তৈরি হয়েছে, আপনি যতক্ষণ পর্যন্ত না এই মন্ত্রণালয়গুলোর এই বাজেট বাস্তবায়নের কাঠামোর ক্ষেত্রে পরিবর্তন না আনছেন ততক্ষণ পর্যন্ত যতই আপনি অ্যালোকেশন বাড়ান এরা আসলে বাস্তবায়ন করতে পারবে না। যেমন আমরা সবসময় বলি না যে শিক্ষা খাতে বাড়ানো দরকার অথবা স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি বাড়ানো দরকার, অথচ এই দুটো মন্ত্রণালয় বাজেট বাস্তবায়নের দিক থেকে সবচেয়ে পিছনের কিছু মন্ত্রণালয়গুলোর মধ্যে একটি। সুতরাং সেই রকম মন্ত্রণালয় যতক্ষণ পর্যন্ত না আপনি কাঠামোর চেঞ্জ আনছেন, অর্থাৎ এদের টেন্ডারিং প্রসেস, এদের সিলেকশন প্রসেস এবং এদের প্রকিউরমেন্ট প্রসেসে কুইক ইনহ্যান্সমেন্ট করা, এগুলো যতক্ষণ পর্যন্ত না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যালোকেশন বাড়িয়ে দিয়েও কিন্তু আপনি ফল পাবেন না। সুতরাং সেই জায়গা থেকে আমরা এবারের বাজেটে যেটা আমরা দেখতে পেয়েছি যে সরকার বাজেট কমিয়েছেন প্রায় সব মন্ত্রণালয় বিভাগে, যেহেতু তার আয় কম সেটা কমিয়েছেন, কিন্তু আমাদের প্রত্যাশা ছিল কিছু কিছু খাতে সরকার বাজেট বরাদ্দ তুলনামূলক ঠিক রাখবেন, যেমন শিক্ষা বা স্বাস্থ্য খাতে বরাদ্দ ঠিক রাখবেন। অবশ্য সরকার বলতে পারেন যে আমার হাতে তো টাকা নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে সরকারের কাছে আসলে টাকার উৎস রয়েছে, সরকার সেটি এক্সপ্লোর করতে যাচ্ছেন কিনা। যেমন আমরা বলেছি যে কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়া বা কর লুকানো, এই বাবদ যে 2021-2023 অর্থ বছর প্রায় 2,20,000 কোটি টাকা সরকার কর আদায় করতে পারেনি। সুতরাং করের উৎস রয়েছে, নির্ভর করছে আপনি কতটা সেই কর রাজস্ব আদায় করতে পারছেন। আমি এখন পর্যন্ত যতটুকু ইঙ্গিত পেয়েছি যে এই ধরনের কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়াকে ডিজিটালাইজ করা বা এগুলোকে ইন্টিগ্রেটেড একটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমে নিয়ে এনে কর বাড়ানোর যে উদ্যোগ, সেরকম কিছু কিন্তু তেমন কিছু আমি শুনতে পাচ্ছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেরকম পারে ওই কাঠামোর ভিতরেই আমরা আসলে রয়ে গিয়েছি। সুতরাং খুব বড় রকমের বৈপ্লবিক কোনো পরিবর্তন আমার কাছে মনে হয় না যে এই বাজেট থেকে আমরা দেখতে পাবো। আচ্ছা, করের বিষয় যেহেতু আসলো, ব্যক্তি কর কিংবা প্রাতিষ্ঠানিক কর কিংবা এনবিআর বিষয়টা আমি যদি একটু তুলে ধরি যে গত অর্থ বছরে কিংবা এই চলতি অর্থ বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এনবিআর তার রাজস্ব আদায় থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে, কিন্তু প্রস্তাবিত বাজেটে সে এনবিআর এর গতবারের থেকে লক্ষ্যমাত্রা কিন্তু বাড়ানো হয়েছে। আমরা জানি এনবিআর এর একটা অস্থিরতা চলছে, সেটা হয়তো অচিরেই দূর হবে, কিন্তু এই যে ঘাটতি ইতিমধ্যেই রয়েছে আবার তাকে বাড়ানো, এই সরকারের মধ্যে কি আলাদা একটা প্রেশার অনুভব করছে সরকার যে কারণে আসলে বাড়িয়ে দিল? আর কিংবা যদি বাড়ানোই হয় এনবিআর কি সে সক্ষমতা রাখে এই যেই আলাদা করে দেওয়া হয়েছে দুটি ভাগে, এটা কি সম্ভব? একটু আগে আপনাকে আমি তথ্য দিলাম যে কি পরিমাণ কর আমরা আদায় করতে পারি না, এবং 2023 অর্থ বছরে 2,20,000 কোটি টাকা, ওই 2021 অর্থ বছর সমপরিমাণ রাজস্ব আমরা আদায় করতে পারিনি। এই যে সারা দেশ জুড়ে বিভিন্ন উৎসে কর রয়ে গিয়েছে আদায় করতে পারছি না, এটার আদার দায়িত্ব কিন্তু এনবিআর এর। সুতরাং এনবিআর এর যে 7% প্রবৃদ্ধি রয়েছে, আমি তো বলবো যে এটা খুব কম প্রবৃদ্ধি ধরা হয়েছে। এনবিআর যদি সেইভাবে সক্ষম হতো, এনবিআরকে সেইভাবে যদি ইন্টিগ্রেটেড করা যেত, এনবিআরকে সেভাবে যদি ডিজিটালাইজ করা যেত, এনবিআর এই মুখোমুখি কর আদায়ের সিস্টেম যদি দূর করা যেত এবং এনবিআরকে যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যেত, তাহলে আপনি কর রাজস্ব অনুপাত অনেক আপনি বৃদ্ধি করতে পারতেন। সুতরাং 7% বৃদ্ধিটি খুব মামুলি বৃদ্ধি, কিন্তু এর থেকে অনেক বড় সক্ষমতা রয়েছে। কিন্তু বিষয়টি দাঁড়িয়েছে যে এনবিআর এর অভ্যন্তরীণ এখন যে চ্যালেঞ্জটির কারণে তার কর রাজস্বে একটা নেতিবাচক একটা পরিস্থিতি আমরা দেখলাম, সেই জায়গা থেকে দ্রুত উত্তরণ দরকার। আমার কাছে যেটা মনে হয় যে যেভাবে অধ্যাদেশটি জারি হয়েছে, সেই অধ্যাদেশটির ক্ষেত্রে কিছু পরিবর্তন আনলে এবং সেক্ষেত্রে এনবিআর এর কর্মচারীদের সাথে যদি আলাপ আলোচনা করে নেওয়া হয় সমাধান সম্ভব। সেটি হলো যে এই উভয় প্রতিষ্ঠান, একটি হচ্ছে নীতি বিভাগ এবং আরেকটি হচ্ছে বাস্তবায়ন বিভাগ। এই বাস্তবায়ন বিভাগে যদিও এনবিআর থেকে টপ লিডারশিপে তাদের আসবার সুযোগ রয়েছে, কিন্তু নীতি বিভাগে এখানে যে কোনো পর্যায়ে যে কাউকে
অর্থাৎ মূলত প্রশাসনকে ইঙ্গিত করেই রাখা হয়েছে, যাকে এই ধরনের প্রতিষ্ঠানে নিয়ে আসার সুযোগ রাখা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের বাংলাদেশ অর্থনীতি যত বড় হচ্ছে, যত বিশেষায়িত হচ্ছে, তত বিশেষায়িত জ্ঞানসম্পন্ন অভ্যন্তরীণ বিভাগগুলো থেকেই আসলে শীর্ষ পর্যায়ে কর্মকর্তা আসা দরকার। সেই হিসেবে এনবিআরের এই দাবিটি যৌক্তিক যে শীর্ষ পর্যায়গুলোতে তাদের লিডারশিপ থাকতে পারে এবং সেটা নীতিতেও বাস্তবায়নেও। আমার মনে হয় অধ্যাদেশের ক্ষেত্রে সেই ধরনের কিছু সংশোধন আনলে হয়তো এনবিআর কর্মকর্তারা ইনকারেজড হবেন। এরপরে অবশ্যই এটা বাস্তবায়নের লম্বা প্রক্রিয়া রয়েছে, কেননা এখন পর্যন্ত তার রুলস রেগুলেশনস এগুলো এখনো তৈরি হয়নি। আশা করি সেই জিনিসগুলো তৈরি হবে। কিন্তু যেটি বলছিলাম যে রাজস্ব যে লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে এটা খুবই মামুলি, তার থেকে বিপুল পরিমাণ রাজস্ব দেশে রয়েছে যেটা আসলে আমরা আদায় করা সম্ভব। সেই ক্ষেত্রে আসলে এনবিআর এর সক্ষমতা বৃদ্ধি এবং এনবিআর এর ভেতরের যে সমস্যাটা এখন চলছে সেটা দূরীকরণটা খুব জরুরি। আমরা ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও এসে কথা বলবো এই বাজেট 2025-26-এর বিশেষ আয়োজনে। আমরা আলোচনা করছিলাম আসছে যে প্রস্তাবিত বাজেট কিছুক্ষণ পরে উত্থাপিত হবে, সেই বাজেটটি কেমন হতে পারে, কতটুকু জনমুখী হতে পারে। আমরা বরাবরই দেখে থাকি আমাদের বাজেটের বড় একটা অংশ ঘাটতি থাকে এবং এই ঘাটতির বড় একটা অংশ পূরণ করা হয় বিদেশি ঋণ থেকে। অরাজনৈতিক সরকার এখন বাজেট উত্থাপন করতে, আপনি ইতিমধ্যে বলে দিচ্ছেন যে আমাদের যে কাঠামোগত জায়গা সেখান থেকে যে অচিরে খুব দ্রুত যে এই কাঠামো থেকে বের হয়ে একটা জনমুখী বাজেট করা, এটা আসলে খুব দুরূহ ব্যাপার, সময় সাপেক্ষ। কিন্তু সেখানে বিদেশি ঋণের যে জায়গাটাই রাখা হয়েছে, এই অরাজনৈতিক সরকারের উপরে যে দাতা সংস্থাগুলো রয়েছে তারা কতটুকু আস্থা পাবে, কিংবা এই সরকারই সেখান থেকে নিয়ে যেরকম IMF এর সাথে কিন্তু ইতিমধ্যেই কিছু ব্যাপারে কিন্তু ব্যাপার তৈরি হয়েছে, সেখানে এই জায়গাটা আসলে কতটুকু আস্থা পাবে এই বিদেশি ঋণ পূরণ হওয়ার জন্য? দেখুন, আমাদের ঘাটতি বাজেটের অধিকাংশটি আসলে অভ্যন্তরীণ ঋণ দিয়ে আমরা পূরণ করে থাকি এবং সেটা প্রায় 2/3 মতো। বাকি 1/3 জন্য আমরা বিদেশি ঋণের দ্বারস্থ হই। সুতরাং আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলেই কেবলমাত্র অভ্যন্তরীণ ঋণ ব্যবহার করে এটা পাচ্ছি। যদিও ব্যয়ের ক্ষেত্রে প্রশ্ন রয়েছে, কেননা যে ব্যয় রয়েছে এর মধ্যে অনেক অপচয় রয়েছে, সেগুলোকে কমিয়ে আনতে পারলে আসলে ঘাটতি আরও কমতো। আপনার প্রশ্নটি আসলে হচ্ছে বৈদেশিক ঋণ প্রাপ্তির ক্ষেত্রে আমাদের কতটুকু সম্ভাবনা বেড়েছে বা কমেছে এই সময়কালে। দুটো জিনিস এখানে গুরুত্বপূর্ণ। একটি হলো অন্তর্বর্তী সরকার আসবার পরে বৈদেশিক দাতা সংস্থাগুলো, দ্বিপক্ষীয় এবং মাল্টিল্যাটারাল যারা রয়েছেন, তাদের দিক থেকে খুব ইতিবাচক সাড়া দেওয়া হয়েছিল এবং সেই সাড়ার মাত্রাটি আমার কাছে মনে হয়েছে যে শুরুর দিকে যতটা শক্তিশালী ছিল, শেষের দিকে এসে কিছুটা হলেও তা দুর্বল হলেও এখন পর্যন্ত সাড়ার মাত্রাটি রয়েছে। সুতরাং বৈদেশিক দাতা সংস্থা ঋণ দেওয়ার ব্যাপারে তারা এখনও অঙ্গীকারাবদ্ধ। সাম্প্রতিককালে আপনি যদি দেখেন, এর ভিতরে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে, এর ভিতরে জাপান সফরকালে গ্র্যান্টস এবং এইড পাওয়ার ব্যাপারে অঙ্গীকার হয়েছে, এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গেলেন, সেখানে বেশ কিছু ব্যাপারে আলাপ হয়েছে। আশা করছি যে IMF-এর যে ঋণের ব্যাপারটি সেটিও হয়তো সেটেল হবে। সুতরাং ঋণ প্রাপ্তির ওই জায়গাগুলো রয়েছে যেটা আমাদের এই জায়গার ক্ষেত্রে পজিটিভ, যেটা আমার কাছে মনে হয়। সুতরাং সেদিক থেকে এটা থাকবে। যদিও এটা ঠিক যে এই সরকারের ক্ষেত্রে সাম্প্রতিককালে যেহেতু অর্থনৈতিক এক ধরনের দুর্বলতা যাচ্ছে, বিভিন্ন ধরনের টানাপোড়েন যাচ্ছে, ফলে বাংলাদেশের ক্রেডিট রেটিং কিন্তু নেমে গেছে এবং ক্রেডিট রেটিং নামার মানে হলো ঋণ দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি বেড়েছে বিদেশি দাতা সংস্থাগুলোর। সুতরাং তারা যেটি করছেন, সুতরাং এই ঝুঁকিটি তারা এখন কনসিডার করছেন। সুতরাং এই যে নতুন যে সমস্ত ঋণ চুক্তি বা চুক্তিগুলো হচ্ছে, এটার ক্ষেত্রে আমাদের আরেকটু বিস্তারিত জানা দরকার। আমরা আশা করব যে প্রেস সচিব মহোদয় সেই জিনিসগুলো জানাবেন, যে কি শর্ত, কতটুকু রিপেমেন্ট পিরিয়ড, গ্রেস পিরিয়ডগুলো কি রাখা আছে, কি কি ইন্টারেস্ট রেটে এইগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো যাতে আসলে আগামী দিনে জানানো দরকার আছে। যে কেননা ঝুঁকি বাড়লেই যেহেতু আমাদের রিস্ক ওয়েটেড অ্যাসেটের কারণে আমাদের কাছ থেকে তারা বাড়িয়ে দেয়, ইন্স্যুরেন্স কস্ট বাড়িয়ে দেয়, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, তো সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ এই সময়কালে। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বৈদেশিক দাতা সংস্থারা এখনও আমাদের দিকে তারা অর্থ প্রদান করছেন। কিন্তু যে জায়গাটি, এটা তো এই ঋণগুলো হয়ে থাকে সরকারি বিনিয়োগে কাজে দেয়, বা আমরা এগুলো নিয়ে মূলত সরকারি বিনিয়োগ বা সামাজিক নিরাপত্তা খাত, এই কাজগুলো লেগে থাকে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে দেশি বিনিয়োগ বা অভ্যন্তরীণ বিনিয়োগ, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, যেটা সেই জায়গাটিতে কিন্তু এখনো বড় তরণ
তৈরি হয়নি এবং সেই জায়গায় কিন্তু ক্রমশ একটা কিন্তু স্রোত প্রবৃদ্ধি এই আগামী অর্থ বছরের জন্য কিন্তু সামগ্রিক ইনভেস্টমেন্টের জিডিপি শেয়ার বাজেট শেয়ার 29% কিন্তু ধরা হয়েছে, যেটা আগের অর্থ বছর 30% ছিল, সেটা কমিয়ে ধরা হয়েছে। সুতরাং সামগ্রিকভাবে ঋণ পাচ্ছি ঠিকই আমরা, কিন্তু এগুলো যে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে ত্বরণ ঘটাবে বা বেসরকারি খাতের বিনিয়োগে ত্বরণ ঘটাবে, উত্তরণ ঘটাবে, সেই ধরনের কিন্তু এখনো ইঙ্গিত নেই। এবং সেটা আমি বলছিলাম যদি একটু অফ দ্য ট্র্যাক, যে আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি রাজনৈতিক উত্তরণ ঘটবে ততক্ষণ পর্যন্ত আসলে বিনিয়োগের এই দুর্বলতা থেকেই যাবে। বিনিয়োগের বিষয় যখন উঠে আসলো তখন আপনি বললেন যে অভ্যন্তরীণ বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ দুটোই আসলে নিচের দিকে। সরকারি কর্মকর্তাদের জন্য মহার্ঘ ভাতা এবার এই বাজেটে হয়তোবা সেটা থাকতে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ নেই, অভ্যন্তরীণ বিনিয়োগ নেই, তাই বেসরকারি যারা কর্মসংস্থানে যারা ঢুকতে চাচ্ছেন সেখানে কর্মসংস্থানে একটা বড় একটা গ্যাপ রয়েছে, মানুষ চাকরি পাচ্ছেন না। তাই এই মানুষের জীবনমানের উন্নয়ন এবং সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের জীবনমানের উন্নয়নের পার্থক্য কি এবারের বাজেটে কি আসতে যাচ্ছে কিনা, সীমা সেই জায়গায় আপনি কি ধরনের পার্থক্য দেখতে পাচ্ছেন? প্রথমত মহার্ঘ ভাতা যেভাবে দেয়া হয়েছে এই কাঠামোটি থেকে বের হওয়া যাচ্ছে না। এর আগেও দেয়া হয়েছিল, তখন আমরা আপত্তি করেছিলাম যে যখন দেয়া হয় তখন উপর থেকে নিচ পর্যন্ত সকলকে দেয়া হয়, কিন্তু মহার্ঘ ভাতার এই যুক্তিটি ছিল এই কারণেই যে যেহেতু সাম্প্রতিককালে উচ্চ মূল্যস্ফীতি হয়েছে, নির্দিষ্ট আয়ের কর্মকর্তা কর্মচারী যারা নিচের গ্রেডগুলোতে রয়েছেন তাদের আয় সীমিত, সুতরাং তাদের জন্য এই মহার্ঘ ভাতার অর্থগুলো ইতিবাচক ভূমিকা রাখে। কিন্তু তা না করে যখন আপনি সকলকে দিতে যান তখন দেখা যায় এর মূল ক্রিমটি নিয়ে নেওয়া হচ্ছে উপরের দিকে, যাদের টাকাটি অনেক বাড়ে 20%, তাদের 20% অনেক বেশি আসলে, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে সরকারকে 7,000 কোটি টাকা বরাদ্দ রাখতে হচ্ছে। সেই জায়গায় সরকার যদি শুধুমাত্র নিচের গ্রেডগুলোর জন্য রাখতেন, সেটা 10-20 করা হয়েছে গ্রেড অনুযায়ী। আচ্ছা, সেটা যদি করা হয়ে থাকে সেটি ভালো, কিন্তু আমার কাছে তারপরেও মনে হয় যে এই জায়গাগুলোতে মূলত নিচের দিকগুলোতে নজর দেওয়া বেশি, এটা হলো একটা দিক। বেসরকারি খাতের জন্য আমরা যেটা দেখতে পেলাম যে করমুক্ত আয়সীমা সম্ভবত 25,000 টাকা বাড়ানো হয়েছে, 3,75,000 কোটি টাকা। আর উচ্চ আয়ের যারা 35 লক্ষ টাকার বেশি তাদেরকে নতুন আর একটি স্ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে, 30% একটি স্ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে। এ ধরনের কিছু উদ্যোগ আমরা দেখেছি। এছাড়া ভিতরে যেটা হচ্ছে যে ন্যূনতম কর দেবার পরিমাণ মনে হয় কিছুটা বাড়ানো হয়েছে, সেটি আমার কাছে আসলে ইতিবাচক মনে হয়। সময় নিয়ে আমি জানতে চাই আপনার কাছ থেকে যে প্রাতিষ্ঠানিক কর বাড়ানো হচ্ছে সেটি কি আসলে বেসরকারি যারা চাকরিজীবী, বেসরকারি যারা আছে তাদের উপরে আবার পড়বে কিনা, প্রতিষ্ঠান তাদের উপরে নিয়ে আসবে কিনা এই ব্যয়টা নির্বাহ করার জন্য? মানে আমাদের দেশে এই জিনিসটা কখনো হওয়ার কথা না, কিন্তু দুর্ভাগ্য এটাই যে আমাদের দেশে যারা ফাইন্যান্সিয়াল রিপোর্ট করেন এবং ফাইন্যান্সিয়াল অডিট করেন এবং এইগুলোর যে এনবিআর এর দিক থেকে এইগুলোর ব্যাপারে যে ব্যবস্থাপনা এগুলো খুব স্ট্রং না। ফলে যেটা হয় যে যারা ম্যানেজমেন্টে বা যারা বোর্ডে তারা অনেক সময় তাদের ইনডাইরেক্ট কস্টগুলো এগুলো তারা কর্মকর্তা কর্মচারীদের বেতন বা ওগুলোর ভিতর অনেক সময় ঢুকিয়ে দেন, এবং সে কারণে দেখা যায় যে সুবিধাটি আসলে নিচের আয়ের বা কর্মকর্তা কর্মচারী যতটুকু পাওয়ার কথা ছিল তারা আসলে সেটি পান না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষ সময় চলে এসেছে, যদিও এই অল্প সময় আমরা অনেক বিষয়ে আসলে আলোচনা করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শককে এই মুহূর্তে শেষ করতে হচ্ছে বাজেট 2025-26-এর এখনকার মতো আলোচনা, কিন্তু এই আলোচনা চলতে থাকবে পুরো বাজেটের আজকের সময় জুড়ে, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এখন টেলিভিশনের সঙ্গে থাকবেন।